নমস্কার বন্ধুরা, আজকের গল্পের বই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যেটি শোনার পর আপনাদের মনে অনেক রকমের কোশ্চেন জেগে উঠবে, কিন্তু সেই কোশ্চেনের উত্তরগুলো গল্পের মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে, যার জন্য আপনাদের গল্পটা পুরো শেষ অবধি ভালো করে শুনতে হবে। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে শ্মশান প্রেত। (1966 সাল, কলকাতা, শ্যামবাজার। আজকের মতো এত আলো, এত ভিড় কিছুই ছিল না তখন। পুরনো গলি, ভাঙাচোরা বাড়ি, আর সন্ধ্যা নামলেই এক অদ্ভুত নীরবতা। সেই গলিরই এক কোণায় দাঁড়িয়েছিল শতবর্ষ পুরনো এক বিশাল পুরনো ক্ষয়ে যাওয়া বাড়ি। লোকমুখে শোনা যেত ওই বাড়িতে নাকি কেউ বেশি দিন থাকতে পারে না, কারণ সেই বাড়ির ভেতরে লুকিয়ে আছে এমন একটা রহস্য যেটা জানার পর অনেকেই আর জীবিত ফিরে আসেনি। সেই বিশাল বাড়িটায় থাকতেন একাই একজন বৃদ্ধ। না ছিল তার কোনো পরিবার, আর না ছিল তার কোনো আত্মীয় স্বজন। পাড়ার লোকেরা কেউই প্রায় তার সঙ্গে কথা বলতো না, কারণ লোকটা ছিল ভীষণই বদমেজাজি, রাগী, কোনো কারণ ছাড়াই হঠাৎ চিৎকার করে উঠত, এমনকি খুব বাজে গালাগালিও দিত। তাই সবাই তাকে এড়িয়ে চলত। বাড়িটিতে মোট 4টে ঘর ছিল, ওপর তলায় 2টো আর নিচ তলায় 2টো। দোতলায় একটি ঘরে থাকতেন সেই বৃদ্ধ, কিন্তু তার পাশের ঘরটা বহু বছর ধরে তালা বন্ধ করে রাখা। এমনকি শুধু তালা বন্ধই নয়, দরজার বাইরে ঝুলে ছিল এক অদ্ভুত রকমের তালা, আর সেই তালার ওপর শুকিয়ে যাওয়া সিঁদুরের দাগও লেগেছিল, আর সাথে একটি শুকিয়ে যাওয়া গাঁদা ফুলের মালা আর পুরনো তাবিজ কবজ বাঁধা ছিল। দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠত। কেউ কোনোদিন সেই ঘরের দরজা খুলতে দেখেনি। কিছুদিন পর বৃদ্ধের টাকার খুব দরকার পড়ে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন বাড়ির নিচতলার 2টি ঘর ভাড়া দেবেন। কিন্তু সেই সময় কোনো ইন্টারনেট ছিল না, তাই ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজে। বৃদ্ধও ঠিক সেটাই করলেন, বড় বড় করে খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন। শ্যামবাজারের পুরনো বাড়ি, ছাত্রদের জন্য কম ভাড়ায় 2টি ঘর। প্রায় 1 সপ্তাহ পর 2জন যুবক সেই বাড়িতে এলো। তাদের নাম রাজেশ আর কিরণ। দুজনেই বীরভূম থেকে কলকাতায় এসেছে পড়াশোনা করবার জন্য। কম ভাড়ার ঘর পেয়ে তারা আর দেরি করল না। নিচতলার একটি ঘর ভাড়া নিয়ে দুজনে একসাথে থাকা শুরু করে দিল। আরও 1 সপ্তাহ পরে মেদিনীপুর থেকে এলো আরও 2জন ছাত্র, সৌরভ আর গোপাল। তারা নিচতলার 2য় ঘরটি ভাড়া নিল। 1 মাস যেতে না যেতেই 4 জনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একসঙ্গে পড়াশোনা, আড্ডা, এমনকি রাতে ছাদে বসে একসাথে গল্প করা, সব কিছুই চলছিল খুব ভালোভাবে। কিন্তু 4 জনের মনে একটাই প্রশ্ন দিন দিন বড় হতে লাগলো। দোতলার ওই বন্ধ ঘরটার ভেতরে আসলে কি আছে, আর দরজার তালার ওপরে সিঁদুর আর মালা কেন জড়িয়ে রাখা। কিন্তু কেউ কোনোদিন সাহস করে সেই ঘরের কাছে গিয়ে উকিঝুঁকি মারেনি বা খোলার চেষ্টা করেনি, কারণ বৃদ্ধ মানুষটির কঠিনভাবে সেই 4 জনকেই মানা করে দেওয়া ছিল। যাই হয়ে যাক না কেন, কোনো শব্দ, কোনো কিছু কান্নার আওয়াজ যাই ওপরের ঘর থেকে আসুক না কেন, কোনো রকমভাবে ওই ওপরের ঘরে গিয়ে উকি মারা যাবে না বা তালা নিয়ে নাড়াচাড়া করা যাবে না। এটা বৃদ্ধ মানুষটির স্ট্রিক্টলি মানা ছিল সেই 4 জনকে। একদিন ঘোর অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এখনকার সময়ের মতন তখন স্ট্রিট লাইট ছিল না, তাই রাতটা যেন আরও গভীর গাঢ় অন্ধকার হয়ে উঠেছিল। রাত তখন 11টা বেজে পার হয়ে গেছে। 4 জন বন্ধু নিজেদের মধ্যে একটি ঘরে বসে গল্প করতে ব্যস্ত। কিন্তু ঠিক কিছুক্ষণ পর উপরতলা থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ তাদের কানে আসলো। 4 জনেই থতমত খেয়ে গেছে। ওরা ভাবলো যে হয়তো দাদু কিছু ফেলেছে। এই ভেবে আবার তারা 3 জন নিজেদের মধ্যে গল্প গুজব করা শুরু করলো। কিছুক্ষণ কাটলো,
আবার উপর থেকে দামদাম শব্দ। চারজনেই এবার ভীষণভাবে ভয় পেয়ে গেছে। গোপাল যেই দরজা খুলে ওপরের তলায় দেখতে যাবে যে কি হচ্ছে, ঠিক তখনই দাদুর গলা ওপর থেকে ভেসে আসলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বরে, কেউ ওপরে আসবি না, সবাই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভেতরে বসে থাক, নইলে পরের দিন ঘর থেকে বের করে দেবো। চারজনেই খুব অবাক হলো আর নিজেদের মধ্যে ঠিক করলো যে চুপি চুপি গিয়ে ওপরে দেখবে কি হচ্ছে। অতএব চারজন বন্ধু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠল, কিন্তু পুরো সিঁড়ি না উঠে হাফ সিঁড়িতে উঠে সেই বন্ধ ঘরের দিকে উকি মেরে দেখতে লাগলো যে সেখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আর সেখানে দৃশ্য দেখে সেই চারজনই খুবই অবাক হয়ে গেল। তারা দেখলো যে দাদু এক লাল বস্ত্র পরে সেই তালা দেওয়া ঘরের সামনে হাঁটু গেড়ে বসে কি যেন একটা বিড়বিড় করছে, আর সেই তালার ওপর ফুল দিচ্ছে, অর্থাৎ ফুলের মালা দিয়ে তালাটিকে মুড়ছে, আর নিজের আঙুল কেটে ওই তালার মালার ওপর রক্ত মাখাচ্ছে। তারপর কিছুক্ষণ পুজো করে সেই দাদু নিজের ঘরে চলে যায়। চারজন বন্ধু চুপচাপ নিজেদের ঘরে ঢোকে। চারজন মিলে তখন একটা ঘরেই বসেছিল। সবাই কিছুক্ষণ চুপচাপ বসে নিজেদের মনে সেই দৃশ্যটি কল্পনা করছে। রাত এতটাই অন্ধকার ছিল আর দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা ওই দৃশ্যটা মাথা থেকে সরাতে পারছিল না। সবাই বাকরুদ্ধ হয়ে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পর কিরণ বলে উঠল, এটা আমরা কি দেখলাম? কি করছিল দাদু? তাদের মনে দাদুকে নিয়ে আর ওই বন্ধ ঘরটাকে নিয়ে কৌতূহল চরম পর্যায়ে চলে যায়। তারা সবাই মিলে ঠিক করে যে কালকে যখন দাদু সকালবেলা থাকবে না, বাজারে যাবে, তখন সবাই মিলে ওই ঘরটার তালা ভেঙে ঘরের ভেতর ঢুকবে আর দেখবে যে কি আছে ওই ঘরটার মধ্যে। কিন্তু রাজেশ মাঝখান থেকে বলে যে এরকম করলে তো দাদু বুঝে যাবে। কিন্তু কিরণের মাথায় এতটাই ভূত চেপেছিল যে কিরণ বলে, ও কিছু হবে না, যা হবে দেখা যাবে, দাদু যদি বুঝতে পারে আমরা বুঝে নেবো, কোনো সামলে নেব। আসলে তখন সবার মাথায় এতটাই ওই ঘরটা নিয়ে কৌতূহল জমে গেছিল যে দাদু কি বলতে পারে বা কি করতে পারে সেগুলোর ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছিল। সবার মাথায় তখন একটাই কথা ঘুরছে, ওই ঘরে কি আছে তারা দেখবে। পরের দিন সকালবেলা চারজনেই উঠে অপেক্ষা করছিল যে দাদু কখন বেরোবে আর তারা ওপরে গিয়ে কখন তালাটা ভাঙবে। তো কিছুক্ষণ পরেই দাদু বেরোয় বাজারের থলিটা হাতে নিয়ে। তারপর যখনই দাদু বেরোয় তার 2 মিনিটের মধ্যে চারজনেই সেই ওপরের ঘরে সামনে চলে যায়। তারা ওপরে গিয়ে দেখে যে কালকে দাদুর মাখানো রক্তটা তালাতে আর লেগে নেই, কেউ যেন সেটা পরিষ্কার করে দিয়েছে। চারজনের মধ্যে কিরণ হাতে একটা ইট নিয়ে সেই তালাটিতে মারতে থাকে। তালাটি একটি লাল কাপড়ে ঢাকা ছিল আর তার উপরে মালা জড়ানো ছিল। তারা সেই লাল কাপড় আর মালা সরিয়ে তালাটির মধ্যে মারতে থাকে কিরণ। কিছুক্ষণ যেতে না যেতেই তারা হঠাৎ করে শুনতে পায় যে ঘরের যে মেন দরজা সেটি কেউ খুলছে। তারা বুঝতে পারে যে দাদু এসে গেছে, কারণ এই সময় দাদু ছাড়া কেউ ঢোকে না ঘরে আর কেউ আসেও না ঘরে। তারা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে নিচে না নেমে ডিরেক্ট উপরে উঠে যায়, অর্থাৎ ছাদে চলে যায়। আর দাদু কিছু একটা বুঝতে পেরে, কিছু একটা প্রবলেম হচ্ছে ওই ঘরটার সাথে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওপরতলায় এসে তালাটিকে দেখে যে কিছু হয়েছে কিনা বা ঘরটিকে দেখে। কিন্তু দাদু দেখতে পায় যে তালার যে কাপড় সেটি খুব আগোছালো হয়ে গেছে, অর্থাৎ তারা পালানোর সময় সেই মালা আর লাল কাপড়টি কোনো রকমে জড়িয়ে ওপরে পালিয়ে গেছে। দাদু সঙ্গে সঙ্গে রেগে গিয়ে ওই চারজনকে ডাক দেয়। দাদু দেখে যে ওরা ছাদের ওপর থেকে নেমে আসছে। দাদু সরাসরি ওদেরকে জিজ্ঞাসা করে যে লাল কাপড়টি কেন খুলেছ? তোমাদেরকে তো মানা করেছিলাম এই ঘরের কোনো কিছু নিয়ে নাড়াচাড়া করতে না, তাও তোমরা কেন স্পর্ধা দেখিয়েছ এই তালাতে হাত দেওয়ার? ছেলেগুলো ঘাবড়ে গিয়ে দাদুকে বলে যে দাদু আমরা তো কিছু করিনি, আমরা তো ওপরে ছাদে ছিলাম, আমরা কিছু জানি না। কিন্তু দাদুর ওদের কথায় কোনো রকম বিশ্বাস হয় না, তাই নানা রকমভাবে দাদু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কটূক্ষ কথাবার্তা বলে। শেষে চারজন মিলে বলে যে তারা এই ঘরের সামনে একটা বিড়ালকে ঘোরাফেরা করতে দেখেছে, হয়তো সেই কোনো টানা হিচড়া করেছে কাপড়টা নিয়ে, এই বলে ব্যাপারটা ধামা চাপা দেয়। কিন্তু মাঝখান থেকে গোপাল বলে ওঠে, আচ্ছা দাদু একটা কথা জিজ্ঞাসা করছি, এই ঘরে
আছেটা কি? এই ঘরে কি কাউকে বন্দি করে রেখেছেন? দাদু এই কথাতে প্রচণ্ডভাবে রেখে যায় আর তাদের ওপর প্রচণ্ডভাবে উল্টোপাল্টা কথা বলতে থাকে আর গালিগালাজও দিতে থাকে। কিন্তু তখন ছেলেগুলোর গরম রক্ত, তারা আর সহ্য না করতে পারে দাদুকেও অনেক বাজে বাজে কথা শুনিয়ে দেয়। আর যে যার নিজের ঘরে এসে প্যাকিং করে জিনিসপত্র কলেজে বেরিয়ে যায়। দাদু সেই দিন সারাক্ষণ ভাবতে থাকে আর ভেবে ভেবে ঠিক করে যে আজই এই 4 জনের মধ্যে একজনকে সমস্ত ঘটনা বলবে যে ওই ঘরে কি আছে আর ওই ঘর তালা মেরে রাখার উদ্দেশ্য কি। কারণ আজই দাদুর উদ্দেশ্য পূরণের শেষ দিন, সেই জন্য দাদু এই সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা তখন 6টা বাজে। প্রথমে কিরণ বাড়িতে ঢুকলো আর দাদুও সেই সুযোগেই ছিল। দাদু জানতো কে কোন টাইমে বাড়িতে ঢোকে আর কারা একা ঢোকে আর কারা একসাথে ঢোকে। তাই দাদু নিচে গিয়ে কিরণের ঘরে ঢুকে কিরণকে সমস্ত ইতিহাস ওই ঘরের ব্যাপারে বলতে লাগলো। কিরণ সব শুনে খুবই অবাক হয়ে যায় আর ভীষণই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বাকি 3 জনও বাড়ি এসে যায়, কিন্তু তারা এসে দেখে যে কিরণ নেই, অথচ তার ব্যাগ রাখা। তাহলে কিরণ গেল কোথায়? কারণ কিরণ একা কোথাও যায় না, আর গেলেও কাউকে না কাউকে বলে যায়। প্রায় 10 মিনিট পর ওরা 3 জনে শুনতে পায় যে ওপরের ঘর থেকে কিরণের গলার আওয়াজ আসছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবো, আমাকে বাঁচাও, এরকম শব্দে। তারা দেরি না করে সঙ্গে সঙ্গে ওপরের ঘরে দৌড়ে যায়। আর তারা ওই ঘরে ঢোকার পর যা দেখতে পায় তাতে তাদের চোখ উল্টে যাওয়ার অবস্থা। ওরা ভেতরে ঢুকে দেখে যে ঘরে একটি কালীমার মূর্তি রয়েছে, প্রায় কয়েকশো বছরের পুরনো একটি মূর্তি, কিন্তু দেখতে অতীব ভয়ঙ্কর। আর সারা ঘরে লাল লাল ছোপ ছোপ দাগ দেওয়া চারিদিকে, যেন কেউ রং ছুঁড়ে ফেলেছে, আর সেটা দীর্ঘ বছর হয়ে গেছে। সারা ঘরে কোথাও না কোথাও মানুষের হাড় গোড় ছড়িয়ে রয়েছে। আর দাদু কিরণকে একটি বলিকাঠের ভেতর ঢুকিয়ে তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেটি দেখে বাকি 3 জন দাদুকে আটকাতে যায়, কিন্তু দাদুর গায়ে এত জোর চলে এসেছিল যে দাদু 3 জনকেই ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর 3 জনেই 3 দিকে ছিটকে পড়ে। আর দাদু বেশি দেরি না করে খাড়াটা নিয়ে কিরণের গলা কাটতেই যাবে। তখনই সৌরভ দেখে যে তার হাতের সামনে একটা পিতলের ভারী ঘটি রয়েছে, আর ওই ঘটি ছুঁড়েই দাদুকে মারে। দাদুর কপাল ফেটে রক্ত সেই মা কালীর পায়ে গিয়ে পড়ে। 3 জনে কিরণকে বার করে সেই ঘর থেকে সিঁড়ি দিয়ে নামতে থাকে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদেরকে পিছন থেকে এমন জোর ঠেলা মারে যে তারা নিচে গড়িয়ে পড়ে। তারা নিচে দাঁড়িয়ে দেখে যে সারা ঘর এক অদৃশ্য তাণ্ডবে মেতে উঠেছে, যেন মনে হচ্ছে ঘরের ভেতর 100টা মানুষ একসাথে চলাফেরা করছে। তারা নিচ থেকে দেখে যে ওই ঘরের ভেতর থেকে এক প্রকাণ্ড দৈত্যাকার দেখতে কালো রঙের শরীর নিয়ে এক অবয়ব বেরিয়ে আসছে, আর তার হাতে শুধু দাদুর মুন্ডু রয়েছে। তারা এই দৃশ্য দেখে ভয়ে গেট খুলে পালাতেই যাবে, কিন্তু তখনই সেই দরজা বন্ধ হয়ে যায়, আর তারপরে সেই অবয়বটা নিচে নেমে আসে আর 4 জনের দিকে হিংস্র চোখে দেখতে শুরু করে। সেই অবয়বটার দাঁতগুলো যেন কোদালের মতন বেরিয়ে আছে, আর দাঁতে লেগে থাকা দাদুর রক্ত সে একটি বীভৎস বড় জিভ বার করে চাটছে। তারপর সেই অবয়বটা 4 জনকেই শারীরিক আঘাত দিতে থাকে, কাউকে ধরে এদিকে ছিটকে দেয়, কাউকে ধরে ওই দিকে ফেলে দেয়, আর বলে ওঠে তোরা আমাকে জাগিয়েছিস, তোদেরকে আমি ছাড়বো না। এই বলে অবয়বটা 4 জনের দিকে আবার তেড়ে আসে। কিরণ কোনো রকমে সেই অবয়বটার থেকে বেঁচে ছাদে উঠে বাড়ির পেছনে থাকা জঙ্গলে ঝাঁপ দেয় আর মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। প্রায় অনেকক্ষণ পর কিরণের জ্ঞান আসে, আর তখনই কিরণ উঠে কোনো রকমের দৌড়ে সেখানের লোকাল থানায় পৌঁছায়। আর সেখানে গিয়ে কিরণ পুলিশকে সমস্ত ঘটনা বলে, কিন্তু কিরণ সেই পুলিশ স্টেশনে থাকা একটি ঘড়িতে দেখে 4:30 বাজে ভোর, অর্থাৎ অনেকটা সময় পেরিয়ে গেছে। তাদের বন্ধুরা বেঁচে আছে কিনা তাও সে জানে না। তাই তখন আর দেরি না করে কিরণ আর পুলিশের টিম সেই ঘরে এসে পৌঁছায়, কিন্তু গোটা পুলিশের টিম মিলেও সেই ঘরের দরজা খুলতে পারছিল না। তাই তারা সবাই মিলে ঠিক করে কোনো গুণিন বা ওঝা বা কোনো তান্ত্রিককে দিয়ে এই দরজা খোলাবে, কারণ এটি দুষ্টু শক্তিতে বা শয়তানি শক্তিতে বন্ধ করা। পুলিশের যে বড় বাবু সে আর কিরণ আর কিছু পুলিশ ফোর্স নিয়ে তারা তান্ত্রিকের খোঁজে বেরোয়, কিন্তু ওই বাড়ির সামনে কিছু পুলিশকে মোতায়েন করে রেখে দিয়ে গেছিল। কিছুক্ষণ পর একটি অতীব বৃদ্ধ বয়স্ক দেখতে একজন মানুষ এসে তাদেরকে
জিজ্ঞাসা করে যে কোনো কিছু অসুবিধা হয়েছে। জিজ্ঞাসা করাতে সেই পুলিশ কনস্টেবল সেই বয়স্ক মানুষটিকে বলে, তো বয়স্ক মানুষটি বলে যে আমি এই দরজা খুলতে পারবো, আমি একজন তান্ত্রিক। তো এই কথা শুনে সেখানে থাকা কনস্টেবল বড়বাবুকে কল করে। বড়বাবু আরও পুলিশ ফোর্স আর কিরণকে নিয়ে সেই ঘরের সামনে যায়। আর সেই বৃদ্ধ লোকটি অর্থাৎ বৃদ্ধ তান্ত্রিকটি হাতে একটু জল নিয়ে সেটিকে মন্ত্রপুত করে সেই দরজায় ছিটাতে সেই দরজা খুলে যায়। তান্ত্রিক সেই ঘরে ঢুকেই বুঝে যায় যে এই ঘরের ভেতর যে শক্তিটি রয়েছে সেই শক্তিটিকে ধ্বংস করা সম্ভব না, এটি খুবই একটি শক্তিশালী প্রেত। সেই তান্ত্রিকটি কিরণকে জিজ্ঞাসা করে যে উপরে থাকা বৃদ্ধ লোকটি তোমাকে বলি দেওয়ার আগে কিছু বলেছিল বা কিছু জানিয়েছিল? তখন কিরণ বলে হ্যাঁ বলেছিল। তো তান্ত্রিকটি জিজ্ঞাসা করে কি বলেছিল আমাকে বলো। তখন কিরণ বলা শুরু করে, আজ থেকে প্রায় 70 বছর আগে এই দাদু এক তান্ত্রিক ছিলেন, তার বাবাও এক বড় তান্ত্রিক ছিল, আর তারা মানুষের উপকার করত। কিন্তু দাদু একদিন লোভের বশবর্তী হয়ে প্রেত সাধনা শুরু করে, কারণ তিনি আরো শক্তিশালী হতে চেয়েছিলেন। সেই জন্য তিনি শ্মশান থেকে ছাই এনে ওই ওপরের ঘরটাতে, যেটা এত বছর বন্ধ ছিল, ওই ঘরের ভেতর প্রেত সাধনা শুরু করে। এই ঘরটা নাকি আগে মন্দির ছিল, আর মন্দিরের ভেতর মা কালীর পুজো হতো। কিন্তু দাদু সেই ঘরটিতে প্রেত সাধনা করে করে ঘরটিকে একদম বরবাদ করে দেয়, আর ঘরটিকে নেগেটিভ শক্তিতে ভরিয়ে দেয়। মা কালীর মূর্তিও সেই প্রেত পরিবেশে পরিবর্তিত হতে থাকে। একদিন অমাবস্যার রাতে দাদুর সাধনা প্রায় শেষ হবে, কিন্তু দাদুর বাবা এসে বিঘ্ন দিয়ে দেয়, আর দাদুর সাথে দাদুর বাবার ভীষণ ঝামেলা হতে থাকে। আর এই ঝামেলার মধ্যেই এই তন্ত্র সাধনার সময় পেরিয়ে যায়। তাই সাধনা অর্ধেক থাকার কারণে শ্মশান প্রেতের জাগরণ ঘটে, আর নরবলি না দেওয়ার কারণে সেই প্রেতটি দাদুর বলি চায়। তখন দাদুর বাবা তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই ঘরে সেই শ্মশান প্রেতকে বন্দি করে দেয়, আর ঘরে তালা মেরে মন্ত্রপুত করে দেয়। কিন্তু একটা শর্ত ছিল, প্রতি 12 বছর অন্তর কার্তিক অমাবস্যার পরের দিন এই প্রেতকে একটা নরবলি দিতে হবে। আর কার্তিক অমাবস্যার দিন দাদুর এক বিন্দু রক্ত এই তালার ওপর দিয়ে সেই প্রেতটিকে শান্ত রাখতে হবে, নইলে এইসব তন্ত্র শক্তিকে সেই প্রেতটি ভেঙে দেবে আর দাদুকে সে মেরে দেবে। আর কোনো কারণে এই সমস্ত নিয়ম ভঙ্গ হলে সে প্রেতটি দাদুর বাবাকেও মেরে দেবে, কারণ মেনলি উনি প্রথমে এই সাধনাতে বাধা দিয়েছিলেন। আর তাই দাদু নিজেকে বাঁচানোর জন্য প্রত্যেক 12 বছর অন্তর একটি করে বলি দেয়। আর আপনারা ভাবেন এই বাড়িতে কেউ থাকতে না পেরে চলে গেছে হয়তো, কিন্তু আসল ঘটনা হলো এটাই। আর একটা বিষয় ছিল যে কোনো ব্রাহ্মণ যুবকেরই বলি দিতে হবে, সেই জন্য আমার বাকি বন্ধুদের না ধরে আমাকে বলি দেওয়া হচ্ছিল। যেহেতু আমি একজন ব্রাহ্মণ, আমার পুরো নাম কিরণ ভট্টাচার্য, আর দাদুর নাম ছিল গুরু শঙ্করাচার্য চৌধুরী, আর দাদুর বাবার নাম ছিল আদি গুরু শম্ভু চৌধুরী। সবকিছু শোনার পর ওখানে যতজন ছিল সবাই মিলে কিরণকে একটি বিস্ময়কর চোখে দেখতে লাগে। হঠাৎ উপরের ঘরে কিছু পড়ার আওয়াজ শুনে আচমকা সবার জ্ঞান ফেরে, আর সবাই উপরের ঘরে গিয়ে দেখে দাদুর ডেড বডি আর বাকি 3 জনের ডেড বডি পড়ে আছে, আর তাদের কাটা মাথা মা কালীর চরণে দেওয়া রয়েছে, আর শরীরগুলো পুরো রক্তহীনতায় পরিপূর্ণ। তখনই তান্ত্রিক বলে যে সঙ্গে সঙ্গে এই জায়গা ত্যাগ করতে হবে, নইলে কেউ প্রাণে বাঁচবে না, কারণ সকালবেলা প্রেতের শক্তি একটু হলেও কম থাকে। দাদুর ডেড বডি সহ বাকি 3 জনের ডেড বডি একসাথে নিয়ে পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেয়, আর সেই তান্ত্রিক আবার তন্ত্র মতে পুজো করে সেই ঘরে তালা মেরে দেয়। কিন্তু সেইখানে থাকা অফিসারের একটা কোশ্চেন বারবার মনে আঁচড় কাটছিল, তাই সে তান্ত্রিককে জিজ্ঞাসা করে যে মা কালীর মূর্তি থাকা সত্ত্বেও কি করে এই শ্মশান প্রেতের আবির্ভাব ঘটে। তখন তান্ত্রিকটি বলে এই মা কালীর মূর্তিকে প্রেত মতে পুজো করে তাতে শ্মশানের ছাই মাখিয়ে একটি প্রেতে সাধনা করে সেই মা কালীর মূর্তিকে অন্যরকম করে দিয়েছিলেন, মানে একটি প্রেত আসা যাওয়ার মাধ্যম তৈরি করে দিয়েছিলেন। তাই সেই শ্মশান প্রেতের বসবাস এখন এই মা কালীর মূর্তিতে, কারণ শঙ্করাচার্য বাবু শ্মশান থেকে ছাই এনে এই মা কালীর মূর্তিতে মাখিয়েছিলেন, যাতে করে প্রেত একটা মাধ্যম খুঁজে আসতে পারে। অফিসারটি শেষে তান্ত্রিককে তার নাম জিজ্ঞাসা করে, কারণ তান্ত্রিকটি অনেক বৃদ্ধ, কিন্তু একটা অদ্ভুত তেজ রয়েছে মুখে তান্ত্রিকটি। তারপর তান্ত্রিকটি তার নাম বলে, আমার নাম হলো আদি গুরু শম্ভু চৌধুরী। এরপর ওই পুরো বাড়িটিতে তালা পড়ে যায়, কেউ আর কখনো যায় না। কিরণ এখন অন্য জায়গায় ভাড়া থাকে, আর পুলিশ বাকি 3 জনের বডিও তাদের পরিবারকে দিয়ে দিয়েছে, আর তাদের দুঃখে শেষ নেই। ঠিক 6 মাস পর থানায় একটি কেসের ফাইল আসে,
আর ফাইলটি যখন পুলিশ খুলে দেখে তখন পুলিশের অবস্থা একদম খারাপ হয়ে যায়। ফাইলে লেখা ছিল আদিগুরু শম্ভু চৌধুরী কাল রাতে খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু। মারার বর্ণনা ছিল তার গলা কেটে রক্ত চুষে কেউ খেয়ে নিয়েছে, সারা শরীর রক্তহীনতায় জঙ্গলে পড়েছিল আর মাথা খুঁজে পাওয়া যায়নি। তো কেমন লাগলো আজকের গল্পটা? আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিকে লাইক করুন, আর যত পারবেন নিজেদের বন্ধুদের সাথে গল্পটিকে শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক অনেক ভৌতিক গল্প শুনতে। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।